আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। ইসরায়েলের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিল মুসলিম বিশ্ব। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে দোহায় অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পরিপ্রেক্ষিতেই সোমবার এই বৈঠক ডাকা হয়। প্রায় 60টি দেশ এতে অংশ নেয়। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের আগ্রাসী কার্যক্রম ঠেকাতে সব রাষ্ট্রকে আইনি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, এমনকি ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতের প্রচেষ্টা চালানো। ইসরায়েলকে স্বীকৃত দেওয়া দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, জর্ডান ও মিশরের প্রতিনিধিরা বৈঠকে ছিলেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হামাস প্রতিনিধিদের লক্ষ্যবস্তু করেছে যাতে গাজার যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হয়। হামাস জানিয়েছে তাদের শীর্ষ নেতারা বেঁচে গেছেন, তবে অন্তত 6 জন নিহত হয়েছেন। সভায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। তারা সবাই একে অপরকে সতর্ক করেন যে ভবিষ্যতে যে কোনো আরব বা ইসলামী রাজধানী একই ধরনের হামলার শিকার হতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে সন্ত্রাসী মানসিকতা গ্রহণের অভিযোগ আনেন। মিশরের প্রেসিডেন্ট আল সিসি বলেন, কাতারে হামলা নতুন শান্তি উদ্বেগকে ধ্বংস করছে। অন্যদিকে ইরানি প্রেসিডেন্ট মনে করিয়ে দেন, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে তার দেশ কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। বৈঠকের ফাঁকে উপসাগরীয় দেশগুলো আলাদা আলোচনায় যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানায়, ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে ওয়াশিংটন যেন প্রভাব খাটায়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গিয়ে স্পষ্ট করে দিয়েছেন, হামাস নির্মূলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশেই থাকবে। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে আর কাতারে হামলার নির্দেশ দেবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং এখন থেকে তিনি কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন। গত 8ই সেপ্টেম্বর দোহার একটি অ্যাপার্টমেন্টে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় 6 জন নিহত হলেও হামাসের শীর্ষ নির্বাহী খলিল আল হায়া প্রাণে বেঁচে যান। এ ঘটনায় বিশ্বব্যাপী তীব্র নিন্দা হয়। পরে হোয়াইট হাউস দাবি করেছিল, কাতারকে হামলার বিষয়ে আগে থেকে সতর্ক করা হয়েছিল। তবে এক সাংবাদিকের প্রশ্নে ট্রাম্প বলেন, না, তারা আমাকে কিছুই জানায়নি, আমি খবর পেয়েছি আপনাদের মতো করে। দোহায় মুসলিম দেশগুলোর কঠোর বার্তার পর ট্রাম্পের এই ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক আশ্বাস উপসাগরীয় রাজনীতিতে বড় ধরনের মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে। তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। গদি নড়বড়ে হয়ে পড়েছে তার, হারাতে পারেন ক্ষমতা। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি এবং তার নেতাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে দমনপীড়নের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। রোববার আঙ্কারার তান্দুয়ান স্কোয়ারে আয়োজিত বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছেন। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে সিএইচপি, যারা এরদোয়ানকে স্বৈরশাসক আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি জানায়। গত বছর দলটির নতুন কমিটি গঠন হয়, প্রেসিডেন্ট হন ওজগুর ওজেল, কিন্তু সম্প্রতি তুরস্কের সাংবিধানিক আদালত ওই কমিটিকে অবৈধ ঘোষণা করে। আদালতের রায়ে বলা হয়, নতুন কমিটির নির্বাচনে ব্যাপক কারচুপি ও অবৈধ অর্থ লেনদেন হয়েছে। সিএইচপির নেতারা এই রায়কে সরকারের ইচ্ছে অনুযায়ী দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখছেন। রোববারের সমাবেশে ওজগুর ওজেল বলেন, আদালত সরকারকে তুষ্ট করার জন্য রায় দিয়েছে, যা দেশের সংবিধানের পরিপন্থী। এই রায়ের মাধ্যমে পরিষ্কার হলো, সরকার গণতন্ত্র চায় না, কারণ গণতন্ত্র থাকলে তারা নির্বাচনে জিততে পারবে না। তারা ন্যায় বিচারও চায় না, কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে তাদের অপরাধগুলো প্রকাশ্যে আসবে। ওজেল আরো বলেন, আজ হাজার হাজার মানুষ এরদোয়ানের পদত্যাগ চায়, স্লোগান দিচ্ছে। এরদোয়ান, আপনি কি কখনো তান্দুয়ান স্কোয়ারে এমন সমাবেশ দেখেছেন?
তিনি আন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই হামলা ও রায় রাজনৈতিক, আমাদের সহযোদ্ধারা নিরপরাধ, আমরা প্রতিবাদ চালিয়ে যাব। তুরস্কের সংবিধান অনুযায়ী আগামী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে 2028 সালে। তবে ওজেল সমাবেশে নির্বাচন আগে করার দাবি জানান। সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, বিচার বিভাগ স্বাধীন এবং সরকারের কোনো প্রভাব নেই। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এরদোয়ান তার বিজয় নিশ্চিত করতে এখন থেকে যে কোনো বাধা দূর করতে চান, যার মধ্যে সিএইচপি তার প্রধান প্রতিবন্ধক। গত বছর থেকে সরকার সিএইচপির প্রায় 500 নেতাকর্মীকে গ্রেফতার করেছে, যার মধ্যে 17 জন মেয়র রয়েছে। এই দলের সবচেয়ে জনপ্রিয় নেতা এক্রেম ইমামোগলু, যিনি ইস্তাম্বুলের মেয়র ছিলেন এবং 2028 সালের নির্বাচনে এরদোয়ানের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছিলেন। তবে 2025 সালের মার্চে দুর্নীতি, অর্থ পাচার ও সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন তিনি। সাম্প্রতিক বিক্ষোভ সম্পর্কে এক লিখিত বার্তায় ইমামোগলু বলেন, স্বৈরতন্ত্রের দিন শেষ, নতুন দিনের সূচনা আমরা দেখতে চাই। একজনের আওয়াজ বন্ধ করলে হাজার জন আওয়াজ তুলবে। রাশিয়া ইউরোপীয় দেশগুলোর কাছে কঠোর সতর্কবার্তা পাঠিয়েছে। মস্কো জানিয়েছে, কোন দেশ যদি রাশিয়ার সম্পদ জব্দ করার চেষ্টা করে তবে তারা সেই দেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে যখন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের প্রতি সহায়তা বাড়ানোর জন্য রাশিয়ার জমে থাকা সম্পদ থেকে অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে। 2022 সালে রাশিয়া ইউক্রেনের সেনা পাঠানোর পর যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আর্থিক লেনদেন সীমিত করে। প্রায় $350 বিলিয়ন রাশিয়ান সম্পদ ফ্রিজ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ইউরোপীয়, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সরকারি বন্ড। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের চান জমে থাকা রাশিয়ান সম্পদের নগদ ব্যালেন্স ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা অর্থায়নের একটি নতুন ব্যবস্থা গড়ে তোলা হোক। এমনই ধারণা প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যদি এসব সম্পদ জব্দ করা হয় তাহলে রাশিয়া শতাব্দীর শেষ পর্যন্ত সেই দেশগুলোর পিছু ছাড়বে না। তিনি আরো জানান, রাশিয়া সম্ভাব্য সর্বোচ্চ উপায়ে এবং আন্তর্জাতিক ও জাতীয় আদালতের পাশাপাশি আদালতের বাইরেও এই দেশগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেবে। মস্কোর মতে, তাদের সম্পদ জব্দ করা পশ্চিমের পক্ষ থেকে চুরির সমতুল্য এবং এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের আর্থিক বাজারে বিশ্বাসঘাতকতা সৃষ্টি করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15 সেপ্টেম্বর কলকাতার ফোর্ট উইলিয়াম কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স নামে এক উচ্চ স্তরের বৈঠক করেছে। এই বৈঠকে দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাধারণত সময়ে এই ধরনের বৈঠক হয়, তবে এবারের বৈঠকের গুরুত্ব ছিল অন্যরকম। রোববার মোদী জানান, অনুপ্রবেশকারীদের ব্যবহার করে সীমান্তবর্তী অঞ্চলে জনবিন্যাস পরিবর্তন করার একটি চক্রান্ত চলছে, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। এই কারণে কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে চলেছে। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স এই নতুন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছে, যেখানে মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, 3টি সামরিক কমান্ডের প্রধান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের সাম্প্রতিক হামলার পরবর্তী প্রতিরক্ষা প্রস্তুতি এবং সীমান্ত সুরক্ষার বিভিন্ন দিক আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোদীর ভাষায়, কংগ্রেস সরকার আগে অনুপ্রবেশকারীদের স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দিয়ে ভারতীয় জনসংখ্যার গঠন পরিবর্তন করতে চেয়েছিল। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে চলমান উচ্ছেদ অভিযানকে মোদী সমর্থন জানিয়েছেন। কলকাতায় হঠাৎ এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ডাকার মূল উদ্দেশ্য ছিল ভারতের সীমান্ত সুরক্ষা শক্তিশালী করা, পাশাপাশি একে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রথম জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, 2050 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় এলাকায় বাস করা প্রায় 15 লাখ মানুষ ঝুঁকির মধ্যে পড়বে। এই প্রতিবেদনে বন্যা, ঘূর্ণিঝড়, দাবদাহ, খরা ও দাবানলের মতো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ আরো ঘন ঘন হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ক্রিস বাউয়েন জানিয়েছেন, অস্ট্রেলিয়ানরা ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করছে।
তবে প্রতিটি ডিগ্রি উষ্ণায়ন রোধ করা ভবিষ্যৎ প্রজন্মকে বড় ধরনের জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করবে। প্রতিবেদনটি বৈশ্বিক উষ্ণায়নের 3টি সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করেছে। বর্তমানে অস্ট্রেলিয়া মাথাপিছু দূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে। যদি তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, সিডনিতে তাপজনিত মৃত্যুর হার 4 গুণ এবং মেলবোর্নে প্রায় 3 গুণ বেড়ে যেতে পারে। এছাড়া তীব্র দাবদাহ, ভয়াবহ বন্যা ও দাবানলের কারণে পানির মান খারাপ হওয়া এবং সম্পত্তির মূল্য কমে যাওয়া ছাড়াও স্বাস্থ্যসেবা ও অবকাঠামোর উপর চাপ পড়বে। 2050 সালের মধ্যে উপকূলীয় উচ্চ এবং অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসকারী মানুষের সংখ্যা বাড়বে। বর্তমানে যেভাবে জনসংখ্যা থাকে তাতে প্রায় 15 লাখ মানুষ ঝুঁকির সম্মুখীন হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন বলে হুমকি দিয়েছেন, কারণ রাজধানী শহরের পুলিশ, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE এর সঙ্গে সহযোগিতা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে। ট্রাম্পের জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। গত আগস্ট মাসে ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন, যা নিয়ে চলতি মাসে কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিল। বর্তমানে 2000-এরও বেশি ন্যাশনাল গার্ড সেনা শহরে টহল দিচ্ছে, কিন্তু অনেক সমালোচক এটিকে ফেডারেল সরকারের ক্ষমতার অতিরিক্ত ব্যবহার হিসেবে দেখছেন। ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন ডিসির উগ্র বাম ডেমোক্রেটরা ICEর সঙ্গে পুলিশের সহযোগিতা বন্ধ করানোর চেষ্টা করছে, যা অপরাধ বৃদ্ধি করবে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যদি প্রয়োজন হয় তিনি জাতীয় জরুরি অবস্থা জারি করে কেন্দ্রীয় শাসনের আওতায় আনবেন। ট্রাম্প জনগণ ও ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন যে তিনি তাদের পাশে আছেন। ন্যাশনাল গার্ড সাধারণত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরের অধীনে থাকলেও ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গার্ড সরাসরি প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে থাকে, যা ট্রাম্পকে এই পদক্ষেপ নিতে সুবিধা দেয়। এই সংকটের মধ্যে ওয়াশিংটন ডিসিতে অপরাধ নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় শাসনের বিরোধিতায় রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে। বিশ্ব সংবাদ আজ এখানে শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।